এসব কি করে বলো তো? কিছুই তো আর বেঁচে নেই। না ঘর বেঁচে, না ক্ষেত বেঁচে আছে, আর না আমাদের ঘর। এখন আমরা কি করবো বলো? দুদিন পর যখন বৃষ্টি থেমে যায়, তখন সরকারের পক্ষ থেকে কিছু লোক এসে সবার বাড়িতে বাড়িতে খাবার দিয়ে যায়। সরকারের পক্ষ থেকে দেওয়া খাবার যখন রাধা ও তার স্বামী খেতে বসেছিল, ঠিক তখনই সেখানে এক সাধু বাবা চলে আসে। কেউ আছে বাসায়? বাসায় কেউ আছে? 2 দিন হলো কিচ্ছু খায়নি। একটু একটু খাবার খাওয়াতে পারো তোমরা? বাবা, আপনি আপনি কোথা থেকে এসেছেন? আমি এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। আমি পাশের একটা মন্দিরে আশ্রয় নিই, আর বৃষ্টি থামার নামগন্ধ ছিল না। আর বৃষ্টি 4 দিন হলো টানা চলছিল, আর আমি ওখানেই বসেছিলাম। আজ যখন একটু বৃষ্টি কমলো, তখন আমি বের হয়েছি। আমি 2 দিন হলো কিচ্ছু খাইনি। বলছিলাম কি, কিছু খাবার পাওয়া যাবে? এই এদিকে শোনো, একটুখানি খিচুড়ি তো ছিল। এখন এটা তুমি খাবে নাকি সাধু বাবাকে দেবে? সমস্যা নেই, উপরওয়ালা আছে, তিনি একটা ব্যবস্থা করেই দেবেন। বাবা, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলে দাও, আমি না হয় অন্য কোথাও। না না বাবা, তেমন কোনো বিষয় না। এই যে আমার আমার অর্ধাঙ্গিনী রাধা, ও বলছিল কি যে আমাদের কাছে তো আপনাকে সেবা করার মতন তেমন তেমন কোনো খাবার নেই, তাই আর কি। না না, তেমন কোনো বিষয় না। ক্ষুধার্ত মানুষের জন্য জল খাবার অনেক কিছু। ধন্যবাদ বাবা। তাহলে তাহলে আসুন, যা আমরা খাবো সেটাই আপনি খান। রাধা ও রামের কাছে এতগুলো খিচুড়ি ছিল না যে তারা পেট ভরে খেতে পারবে। তার মধ্যে সাধু বাবা আসার কারণে সেই খাবারটুকু তারা 3 ভাগ করে 3জন খেয়ে ফেলে। খাবার খাওয়া শেষ করে রাধা বাসন নিয়ে বাইরে গেল, আর এদিকে রাম সাধু বাবার হাত ধুয়ে দেওয়ার জন্য ঘর থেকে পানি আনতে গেল। কিন্তু রাম যখন ঘর থেকে পানি নিয়ে এলো, এসে দেখতে পায় সাধু বাবা সেখানে কোথাও নেই। মনে হয় সাধু বাবা চলে গেছে, কিন্তু ওটা কি? সাধু বাবা চলে যাওয়ার পর সাধু বাবা যেখানে বসেছিল সেখানে একটি আংটি পড়েছিল, এবং সেটা অনেক বেশি উজ্জ্বল ছিল। রাধা, রাধা, এদিকে তাড়াতাড়ি এসো। এই দেখো, সাধু বাবা তার আংটি ফেলে গেছে। আংটি ফেলে গেছে? আংটি আবার ফেলে যায় কি করে? আরে, মনে হয় হাত ধোয়ার জন্য আংটিটা খুলেছিল আর পড়তে ভুলে গেছে। আচ্ছা, তুমি তুমি দাঁড়াও এখানে, আমি দেখে আসি। সাধু বাবা হয়তো বেশি দূর যায়নি। এরপর রাম পুরো গ্রাম খোঁজার পরেও সাধু বাবাকে কোথাও খুঁজে পেল না, এবং রাম ঘরে ফিরে আসে। এবং সাধু বাবার দেওয়া আংটিটা উপরওয়ালার দেওয়া আশীর্বাদ মনে করে তাদের ভগবানের মূর্তির সামনে রেখে দেয়। এদিকে বন্যার পানি তো নেমে গিয়েছিল, কিন্তু সবার মনে চিন্তা ছিল যে এবার তারা কি আবাদ করবে, কেননা তাদের কাছে না বীজ ছিল আর না বীজ কেনার মতো টাকা। গ্রামে এক প্রকার দুর্ভিক্ষ নেমে গিয়েছিল। তারপর একদিন কি হলো তোমার? পুরো গ্রাম খোঁজার পরও কারো কাছে একটু বীজ পেলাম না, আর তোমাকে খাওয়ানোর জন্য খাবারও জোগাড় করতে পারিনি। আমার খিদে লাগেনি, তুমি কোনো চিন্তা করো না। 2 দিন থেকে কিচ্ছু খাওনি, আর বলছো তোমার ক্ষুধা লাগেনি। হে ঈশ্বর, এ কি দিন দেখতে হচ্ছে আমাকে! আমি আমার স্বামীকে সামান্য খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারছি না। খিচুড়ির নাম শুনতেই রামের মাথায় একটি বুদ্ধি এলো। কি বললে তুমি রাধা? আমি তো বলছিলাম যে তোমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। সেদিন যে সাধু বাবাটা এসেছিল, সে যে আংটি ভুলে গেছিল আমাদের বাসায়। আমার মনে হয় কি, উনি আমাদের উনি আমাদের অবস্থা দেখে ওটা ইচ্ছা করেই রেখে গেছে। যাও তো, যাও, ওটা নিয়ে আসো। ওটা বিক্রি করে আমরা কিছুদিন খাবার খেতে পারবো। কিন্তু ওটা তো সাধু বাবার আমানত। আমি এত কিছু ভাবতে পারছি না। ক্ষুধা জানার কাছে কোনো কিছুই আর বাজ বিচার নেই। রাম যখন আংটিটা হাতে নিয়ে দেখলো, তখনই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কি হলো তোমার? আরে, এটা তো পিতলের আংটি, এটার তো কোনো মূল্যই নেই। এই বলে আংটিটি যখন রাম ফেলে দিতে ধরে, ঠিক তখনই তার নজর আংটির দিকে যায়, এবং সে থমকে যায়। রাধা, একটু ভালো করে দেখো তো, এই আংটির ভিতরে একটু অন্যরকম কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা তো একটা বীজের মতো লাগছে। আসলে ওই আংটির মধ্যে একটা টমেটোর বীজ ছিল, যেটা রাম খুব সাবধানতার সাথে আংটির ভেতর থেকে আলাদা করে ফেলে। আংটির ভেতরে টমেটোর বীজ কেন রেখেছিলেন সাধু বাবা? তুমি একটু গভীরভাবে ভাবো রাধা। যখন আমাদের কাছে একটু খাবার ছিল না, ঠিক
তখনই সাধু বাবা আমাদের কাছে এসেছিল আর আর এই টমেটোর বীজটা আমাদের উপহার হিসেবে দিয়ে গেছে। এরপর রাম ও রাধা দুজনে মিলে টমেটোর বীজটা শ্রদ্ধা সহকারে রোপণ করে। রাধা আর রাম ভেবেছিল কিছুদিন পর ওই বীজ থেকে টমেটোর গাছ বের হবে এবং তারা ভেবেছিল সেই টমেটোর বীজ থেকে অধিক পরিমাণে টমেটো চারা পাবে, কিন্তু তারা কখনো কল্পনা করেনি যে তাদের সাথে কি ঘটতে চলেছে। একদিন সকালবেলা রাম ও রাধা ঘুম থেকে উঠে অনেক অবাক হয়ে যায় এবং তারা দেখতে পায় যে তাদের সেই টমেটোর বীজ থেকে অনেক বড় টমেটোর গাছ বেরিয়েছে এবং তাতে অনেকগুলো টমেটো ধরা ছিল। হে ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? এটা হলো সাধু বাবার আশীর্বাদ আর আমার বানানো খিচুড়ির ফল। এজন্যই এতগুলো টমেটো আমাদের সামনে। এটাকে সাধু বাবার আশীর্বাদ মনে করে রাম ও রাধা ভীষণ খুশি হয় এবং রাম সেই গাছ থেকে একটা টমেটো পেড়ে নিয়ে সেখান থেকে বীজ বের করে তার ক্ষেতে রোপণ করে এবং রাধা বাকি টমেটোগুলো দিয়ে টমেটোর চাটনি বানায়। অনেকদিন পর রাধা ও রাম পেট ভরে খাবার খেলো এবং তারা দুজন পরের দিনের অপেক্ষায় ছিল। এবং যখনই সকাল হলো তারা দুজন খেতে চলে গেল এবং পরদিন সকালবেলা তাদের খেতে যাওয়ার পর তারা দেখলো পুরো ক্ষেত টমেটোয় ভরে গেছে। পুরো ক্ষেতে টমেটো ভরা দেখে দুজনে ভীষণ খুশি ছিল। ঠিক তখনই গ্রামের জমিদার সেখানে এলো। আরে, তোমাদের খেতে এই রকম চমৎকার কিভাবে হলো? কালকে অবধি তো এই ক্ষেত ফাঁকাই ছিল সবার ক্ষেতের মতো, তাহলে আজকে এত টমেটো হলো কিভাবে? এটা জাদুর টমেটো জমিদার মশাই। হ্যাঁ, এখন আপনি চিন্তা করবেন না, আমাদের গ্রামের আবার আগের দিনের মতো সুখ ফিরে আসবে, কেউ আর ক্ষুধার্ত থাকবে না। আচ্ছা, কিন্তু তার আগে বলো যে এই চমৎকার তুমি করলে কিভাবে? এরপর রাম জমিদারের কথায় উত্তর না দিয়ে মুচকি হেসে তার ক্ষেতের দিকে চলে যায় এবং সেই টমেটোর ক্ষেত থেকে টমেটো বীজ নিয়ে গ্রামের সবার মাঝে দিয়ে দেয় এবং সবাই সেই বীজ তাদের জমিতে রোপণ করে। কিছুদিনের মধ্যে তাদের পুরো গ্রামে জাদুর টমেটো দিয়ে ভরে যায়। তারপর শহর থেকে ট্রাক এসে সেই সমস্ত টমেটো নিয়ে যেত এবং তাদের সবাইকে অনেক পারিশ্রমিক দিত। কিছুদিনের মধ্যে পুরো গ্রাম আবার আগের দিনের মতো হয়ে গেল। এরপর রাধা ও রাম অনেক ধনী হয়ে গিয়েছিল এবং সবাইকে সবসময় সাহায্য করত।